পর্তুগালের মন্টিনেগ্রো সরকারের 1 মাস অতিবাহিত হয়েছে। সরকারের সাফল্য, ব্যর্থতা এবং সামনের পরিকল্পনা নিয়ে আমরা শুনবো আজকের পর্তুগাল টুডের আলোচনা। তাছাড়া পর্তুগালে বাংলাদেশিদের মাদারিতে ড্রাইভিং লাইসেন্স পরিবর্তনের বিষয়টি ফলাও করে প্রচার করেছে পর্তুগিজ মিডিয়া। আজ 3রা মে শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম, আপনারা জানেন যে গত 2রা এপ্রিল মন্টিনেগ্রো সরকার গঠন করেছে। সেই সরকার গঠনের পর এই 1 মাস সরকারকে অনেক চ্যালেঞ্জের মধ্যে যেতে হয়েছে। সরকার গঠন করার সাথে সাথে যারা যেই বিষয়টি পরিকল্পনা গ্রহণ করেছে যে সরকারের লোগো পরিবর্তন, সেটিতে তারা সার্থক হলেও বাকি যে বিষয়গুলো ছিল তাতে কিন্তু তাদেরকে অনেকটা ব্যাক পেতে হয়েছে। এর পরবর্তীতে এসেছিল আইআরএস এর কর কমানোর বিষয়টি। এই বিষয়টি নিয়েও তাদেরকে অনেক বেশি বিদ্রুপাত্মক মন্তব্য থেকে শুরু করে মিথ্যাবাদী বা বিভিন্নভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাছাড়া এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের যে অনেক প্রতিবন্ধকতা ছিল, বিশেষ করে অর্থ প্রতিমন্ত্রী নিয়োগ, পেট্রিসিয়া দান্তেস থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার মিনিস্টার এর কেউ অনেক বেশি ক্লারিফিকেশন দিতে হয়েছে, এবং আরো 2জন মন্ত্রী নিয়োগের ক্ষেত্রেও তাদের একটি জটিলতা মধ্যে দিয়ে যেতে হয়েছে। তাছাড়া বর্তমানে এই সরকারের বিভিন্ন পরিকল্পনায়ও বলা যায় এক জটিল পরিস্থিতি বিরাজ করছে। যদিও আইআরএস এর কর কমানোটাই ছিল এই সরকারের যে এজেন্ডা বা যে তাদের নির্বাচনী যে পরিকল্পনা ছিল, এত বড় বিষয়টিও তারা সার্থকভাবে সফল করতে পারেনি, এবং এটি নিয়েই কিন্তু একটা জটিলতা রয়েছে। অভিযোগ উঠেছে যে ইতিপূর্বের যে কর কমানোর বিষয়টি, ইতিপূর্বে সরকার যে পরিকল্পনা ছিল তার সাথে এটা একটা সামঞ্জস্যপূর্ণ বলা যায় তেমন কিছুই না। এই বিষয়ে অনেকে অভিযুক্ত করেছেন। তাছাড়া সরকার যদিও তারা 1 মাস সরকার গঠন করেছে, কিন্তু যদি আমরা একটু ব্রডলি দেখতে যাই যে এই সরকার এখনো পর্যন্ত কিন্তু ইতিপূর্বের বা পিএস এর যে কার্যক্রম কি তারা সাধারণত ক্রিটিসাইজ করে আসছে, অর্থাৎ তারা তাদেরকে নিজেদের দায় বাঁচানোর জন্য পরবর্তী সরকারের সমস্যাগুলো কি তারা সামনে নিয়ে আসছে। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, শিক্ষা, চিকিৎসা এবং যে নিরাপত্তা, 3টি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তাদের সামনের পরিকল্পনার ক্ষেত্রে একটি মারাত্মক পরিস্থিতি। বলা যায় শিক্ষকদের যে দাবি এবং বর্তমান যে ডাক্তারদের যে দাবিগুলো রয়েছে, যে প্রটেস্টটা রয়েছে, আপনারা জানেন শিক্ষকদেরও গত 2 বছর ধরে শিক্ষকদের ধর্মঘট চলছে। এ বিষয়ে শিক্ষকদের সাথে তাদের সামঞ্জস্য, যদি নির্বাচনী ইশতেহারে তারা ঘোষণা দিয়েছিলেন যে 3টা সমস্যাই তারা তাদের সাথে আলোচনা করে সমর্থন করবেন। এমনকি চিকিৎসা ক্ষেত্রেও, অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু একটি জটিল পরিস্থিতি বিরাজ করেছে। যদি আমরা স্বাস্থ্য ক্ষেত্রের কথা বলতে যাই, যে স্বাস্থ্যের যে সিও ফার্নান্দো আরাইজো কিন্তু তিনি পদত্যাগ করেছেন। এমনকি স্বাস্থ্য মন্ত্রীর যে বর্তমান যে সরকারের স্বাস্থ্যমন্ত্রী, তিনি এই গ্রীষ্মের একটি স্বাস্থ্য পরিকল্পনার বিষয়ে ফার্নান্দো আরাইজোকে আবেদন করেছিলেন, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। বলতে গেলে এখনো পর্যন্ত গ্রীষ্মকালীন যে স্বাস্থ্য পরিকল্পনা সেটি কিন্তু নেই। বলতে গেলে যে প্রত্যেকটা সময় আপনারা জানেন যে প্রত্যেকটা ঋতুর পরিবর্তনে একটা নতুন মেডিকেল প্ল্যান গ্রহণ করা হয়, কেননা শীতকালে যদিও সিজনাল রোগের প্রকোপ বেশি থাকলে এই বিষয়টি একটি স্বাস্থ্য হাসপাতালে একটি চাপ বাড়ে, কিন্তু গ্রীষ্মকালেও কিন্তু ছুটি ছাটার থাকার কারণে, ভ্যাকেশনের কারণে কিন্তু ডাক্তারদের বা স্বাস্থ্যকর্মীদের একটা ঘাটতি পড়ে। সেই জন্যই 2টো পরিকল্পনা প্রয়োজন। এমনকি এখনো পর্যন্ত গ্রীষ্মকালীন যে পরিকল্পনা প্রস্তুত করা হয়নি। তো যাই হোক, তাছাড়া যদি আমরা যাই নিরাপত্তার ক্ষেত্রে, যে আপনারা জানেন যে পিএসপি এবং জেএনআর তারা একটি ধর্মঘট করে আসছে, যে কারণ জুডিশিয়ারি পুলিশের সমান সুযোগ সুবিধার নেয়ার বিষয়টি, যদিও এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো সুরা হয়নি। এমনকি আজ জুডিশিয়ারি জেএনআর এর 113তম বার্ষিকী উপলক্ষে মন্ত্রী এবং জেনারেল পরিচালক তারাও কিন্তু এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো ধরনের উত্তর দিতে পারেনি। এটি সামনে হয়তো সরকার আলোচনা করে 3টি বিষয়ে সমাধান করবেন, এবং এটি একটি বড় চ্যালেঞ্জ। এর পূর্বেই কিন্তু আরো বেশ কিছু বিষয় রয়েছে। যদি বলা যায় যে 2025 সালের বাজেট কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কেননা এই বাজেটের উপর নির্ভর করবে এই সরকারের, বলা যায় সরকার কি সামনের দিকে অগ্রসর হবে না আবার নতুন করে নির্বাচন দিতে হবে। এই বিষয়ে যদি কংক্রিট ভাবে তারা বাজেট অনুমোদন করতে না পারেন, তাহলে কিন্তু আবারও নতুন সরকার আসার সম্ভাবনা রয়েছে, এবং একটি রাজনৈতিক সংকট দেখা দিতে পারে আবারও পর্তুগালে। তবে যদি আমরা 1 মাসের এই বলে হিসাব করতে যাই, বিশেষজ্ঞদের মতে, এটা আমার কথা না, আমরা বিভিন্ন মিডিয়ায় যে বিষয়গুলো দেখেছি, বলা যায় সরকার অনেকটাই চাপের মধ্যে বা একটি
কোণঠাসা অবস্থায় ছিল। যাই হোক, এদিকে আবার পর্তুগালে যে আপনারা জানেন যে মাদেইরাতে ড্রাইভিং লাইসেন্সে পরিবর্তন করা যায় এবং খুব স্বল্প সময়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, বা ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হয় না। সেই কারণে মাদেইরাতে ড্রাইভিং লাইসেন্স চাপ বেড়েছে। ইতিপূর্বে অন্যান্য দেশের ড্রাইভিং লাইসেন্সে আবেদনকারীদের সংখ্যা বেশি থাকলেও বর্তমানে বলা যায় একচিটিয়ে বাংলাদেশিরা মাদেইরাতে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন। সংবাদ মাধ্যম জানিয়েছে যে যখন টিকিটের দাম কম থাকে, অর্থাৎ মাদেরা যে আপনারা জানেন যে মাদেরাতে প্লেনে যেতে হয়, সেক্ষেত্রে যখন বিমানের টিকিটের দাম কম থাকে তখন এই আবেদনের সংখ্যা অনেকটা বেড়ে যায়। তবে প্রতিনিয়ত যেভাবে আবেদনের সংখ্যা বাড়ছে, হয়তো মাদেরাতেও একই পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আপনারা যারা নতুনভাবে আবেদন করবেন এই বিষয়টি মাথায় রেখে আপনারা আবেদন করবেন, কেননা যদি কোনো কারণে মাদারেতে আপনাকে বারবার যেতে হয় তাহলে কিন্তু খরচের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। তো যাই হোক, আগামীকাল শনিবার আমাদের পর্তুগাল ট্যুরেতে থাকছি না, তবে আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে যুক্ত থাকবো। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি পর্তুগাল ট্যুরের আয়োজন। ধন্যবাদ সবাইকে।